নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী নবনীতা দেবসেন রচিত গল্প মেসোমশাইয়ের কন্যাদান। লেখিকার আরও দুটি গল্প মেজদির কেচ্ছা এবং মেজ কাকিমার গল্প এই চ্যানেলে আমি আগেই পাঠ করেছি। বহু মানুষ গল্পগুলি শুনেছেন এবং ভালোবাসা জানিয়েছেন। আজকের গল্পের নিচে কমেন্ট বক্সে আমি ওই দুটি গল্পের লিংক দিয়ে রাখবো। যারা এখনো অবধি গল্প দুটি শোনেননি তারা আজকের গল্প শোনার পর অবশ্যই গল্প দুটি শুনে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রীমতী নবনীতা দেবসেন রচিত মেসোমশাইয়ের কন্যাদান। ভদ্রমহিলার পাতে মাছটা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। হাঁ হাঁ করে দৌড়ে এসে পড়লেন মেসোমশাই। তুইলা ফেলাও, তুইলা ফেলাও। পাতের ঠিক 1 ইঞ্চি ওপরে তখন রুই মাছের পেটি ত্রিশঙ্কু। ওনারে জিগাইছিলা? না তো। ওই তো দোষ, পরিবেশনের একটা রুলস আছে না, জিগাইয়া লইয়া তবে দিতে হয়, পয়লা কইতে হয় আপনি কি মাছ নিবেন? মহিলা এই সময় বললেন হ্যাঁ। মেসোমশাই সেটা কানে তুললেন না, আমাকে বললেন বলো রন্টু, বলো আপনি কি মাছ নিবেন? মহিলা পুনরায় স্পষ্ট গলায় বললেন হ্যাঁ। আমি আর না পেরে ঝুলন্ত মাছটা ওর পাতে এবার দিয়ে ফেলি। মেসোমশাই যার পর নাই হতাশ হয়ে গেলেন, বললেন আজকালকার ইয়ং ম্যানদের মেইন ডিফেক্টই তো এই, ঠিক যাইটা কইলাম তার অপোজিটটা করলা তো, না জিগাইয়াই দিলা। এইভাবেই ওই স্টেজ হয়। সরকার তো এইটাই মানা করে, যেমন সৌম্য ডিসওবিডিয়েন্ট তেমনই তার বন্ধু। আমি এবারে আরো বোকার মতো ভদ্রমহিলাকে প্রশ্ন করে বসি, আপনি কি মাছ নেবেন? মহিলা আবার বললেন হ্যাঁ। মেসোমশাই অত্যন্ত আহ্লাদিত হয়ে ওঠেন। রাইট, জাস্ট লাইক দিস, জিগাইয়া লইয়া তবে সেটা পাতে দিতে হয়। দাও দাও, ওনারে আরো 2 খান মাছ দাও দেখি। মনে হয় মাছটা উনি ভালোই খান। যারা আবার মাছ ভালো খায় তারা অনেকেই খাসির মাংসটা তত ভালো খায় না। মহিলা বললেন আমি কিন্তু মাংস খেতেও ভালোবাসি। এবার জিভে একটা অধৈর্য শব্দ করে মেসোমশাই অভয় হস্ত উত্তোলন করেন। আহা, আপনার কথা তো হয় নাই, জেনারেল ডিসকাশন হইতাছে। আপনে লজ্জা মাছ মাংস সবই আছে, ভয় নাই, তাড়াহুড়ো কইরা লাভ কি, অল ইন গুড টাইম। মাছটা খাইয়া লন, মাংস ঠিকই পাইবেন। আরে ও সৌম্য, চিংড়ি মাছটা ইধারে আনসলাই। হাঁকতে হাঁকতে ব্যস্ত হয়ে অন্যদিকে যেতেই ইতিমধ্যে মাসিমার সঙ্গে মুখোমুখি। ফুটন্ত কেটলির মতো মাসিমা বললেন কি বলছিলে তুমি? কি উচ্চারণ করলেই মাত্র? কইতাছি যে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ? চিংড়ি মাছ হয়নি তা তুমি জানো না? মেসোমশাইয়ের মাথায় হাওড়া ব্রিজ ভেঙে পড়ে। হয় নাই? স্ট্রেঞ্জ, সেই দিন যে মেনু হলো, খাওয়াও তো হলো, খেলে না সেদিন ইয়া বড় বড় গলদা চিংড়ি, চিনুর পাকা দেখার দিনে? বিয়েতে চিংড়ি মাছের কথা কবে হলো? আলবাত কথা হয়েছিল। কখনো হয়নি। সার্টেনলি হয়েছিল। কখনো হয়নি, হয়নি, হয়নি। ইউ শাট আপ। কেন, কিসের জন্য আমি শাট আপ? তুমি বরং একদম মুখ খুলবে না আজকে। ছি ছি, গুলিখোর গাঁজাখোরের মতো কি বলতে কি বলছে, কি লজ্জা। কেন, লজ্জার হইলটা কি শুনি? চিংড়ি মাছ খাওয়াইতে না পারলেই লজ্জা? এইটার মধ্যে লজ্জার আছেটা কি? লজ্জা এই যে তোমার বাক্য শুনে সকলে ভাবলো যে মেনুতে চিংড়ি থাকা সত্ত্বেও আমরা ইচ্ছে করে ওই ব্যাচে সেটা দিলাম না, এটাই তো ভাবলো সকলে। ছি ছি, অত সিসিয়ের কিছু হয় নাই, মোটেই তা কেউ ভাবে নাই। সকলেই জানে আমি সার্ভিস করি, সার্ভিস, বুঝলা? আমি কি বিজনেস করি যে হোর্ডিং করু? হোর্ডিং করা আমাগো নেশার না।
বোধহয় ওই হোর্ডিং করা শব্দটাতেই মাসিমার ইংরেজি হোঁচট খায়। তিনি বললেন, ওসব জানি না বাপু, লোকে যা ভাবার তাই ভাবলো, ব্যাস, সে তোমার নেচার যেমনই হোক। আরে ভাবে নাই, আর যদি ভাই ভাই থাকে, আমি অহনি যাইয়া অগ কইয়া দিতাছি যে মশাই, আইস কিন্তু চিংড়ি মাছ হয় নাই। এই সময় বুড়োদা এসে মা বাবার মধ্যস্থলে দাঁড়ান, বাফার স্টেট হয়ে। বুড়োদা মধ্যপ্রাচ্যে শাঁসালো চাকরি নিয়ে চলে গেছেন। বছর 2 বাদে এই প্রথম তার ঘরে ফেরা, মাত্র 3 হপ্তার ছুটিতে বোনের বিয়ে উপলক্ষে। প্রচুর সাড়া জেগেছে আত্মীয় মহলে, রমরমা পড়ে গেছে একেবারে। বুড়োর ঘড়িটা দেখছস, বুড়া কোন দিকে? কিন্তু মেসোমশাই কিছুতেই ঠিকমতো বুড়োদাকে পাত্তা দিচ্ছেন না, যেন কোনোদিনই বাইরে যায়নি ছেলে, ভাবখানা এমন। বুড়োদা সেটা সহ্য হচ্ছে না, তাই চান্স পেলে তিনি বাবার কাছে জোর করে ইম্পর্টেন্স আদায় করছেন। বাবা মায়ের মধ্যবর্তী হয়ে বুড়োদা বললেন, থাক বাবা, লেট ইট এন্ড হিয়ার, ডু নট ক্রিয়েট আননেসেসারি কমপ্লিকেশনস। অবশ্য বুড়োদা বিন্দু বিসর্গও জানে না বর্তমান সমস্যাটা কি, অথবা সমস্যা আদেও আছে কি নাই। মেসোমশাই বললেন, বুড়া, তুমি থামো তো দেখি, কমপ্লিকেশনস কি আমি করি? নেভার, হেইডা যে করার সেই করছে, তোমার গব্বধারিণী। মাসিমা চোখ কপালে তুলে বিপুল এক হাঁ করতে বুড়োদা তার কাঁধটা খামচে ধরেছে আর সাদরে একটি গুল সার্ভ করলেন। চলো মা, ওই ঘরে চলো, চিনু তোমায় খুঁজছিল। সাপের ফনায় মন্ত্র পড়া জল পড়ল যেন। মাসিমা ছটফটিয়ে কন্যের কাছে চলে যান। সৌমুর বাবা, আমাদের পড়শি এই মেসোমশাইয়ের দেশ পূর্ববঙ্গে, আর মাসিমা খাসখোটে। 40 বছর একটানা কলকাতায় বাস করবার ফলে মেসোমশাই এখন নির্ভীকভাবে সর্বত্র এক জগা খিচুড়ি বাংলা ভাষা বলেন, কিন্তু তাতে মাসিমার মুখের মিঠে শান্তিপুরি বুলির নড়চড় হয়নি। পাড়ায় যখন ঘটি বাঙালের ঝগড়া হতো, চিনুদি আর মিতুন নিত ঘটি পক্ষ, ওরা মামার বাড়ির আঁচল ধরা মোহনবাগান সাপোর্টার। কিন্তু বুড়োদার সৌম বাপ ঠাকুরদার বংশমর্যাদা রক্ষা করতে ফরএভার ইস্ট বেঙ্গল। সেই চিনুদির বিয়ে আজ। সৌম বলল, রুন্টু, তুই বাবাকে আজ একটু চোখে চোখে রাখিস রে, আমি তো নানা দিকে ব্যস্ত থাকবো, বাবা ওদিকে ফিল্ড খালি পেলে হেব্বি কেলেঙ্কারি করবেন। এই কাজটা পাড়া শুদ্ধ সকলেরই অভ্যেস আছে। পাড়াতে যখনই কোনো সামাজিক কাজ হয়, কাউকে না কাউকে তখন মেসোমশাইয়ের দিকে চোখ রাখতে হয়। মেসোমশাই কি করতে কি করে বসেন। আর আজ তো একেবারে চরম সামাজিক মুহূর্ত সমাগত, স্বয়ং মেসোমশাইয়েরই কন্যাদান। অথচ মহামান্য কন্যাকর্তা হিসাবে মেসোমশাই নিজের ডিউটিটা সম্বন্ধে কিছুতেই নিশ্চিত হতে পারছেন না। সম্প্রদান করবেন কনের জ্যাঠা, নিমন্ত্রণ পত্রেও তাঁরই নাম। রান্না বান্নার খাওন দাওনের চার্জে আছেন কনের করিতকর্মা সেজ কাকা। কেনাকাটার দিকটা সম্পূর্ণ দেখছেন কনের বড়লোক মামা মাসিরা। বাড়ি ভাড়া বাড়ি সাজানোর দায়িত্ব বুড়োদার। বিবাহের আনুষ্ঠানিক ব্যবস্থাপনা করবেন কনের ছোট কাকা এবং কাকি। রিসেপশনের দিকটাতে আছেন কনের পিসিরা। উৎসব বাড়িতে মেসোমশাই কিছুতেই তাই একটা নিজস্ব ভূমিকা খুঁজে পাচ্ছেন না। তাই বলে তিনি যে অলস, অক্ষম অথবা এলিয়েনেটেড, অর্থাৎ কিনা পার্টিসিপেশনে নারাজ, তা একেবারেই নয়। অতএব চরকিবাজির মতো সারা বাড়ি ঘুরে তিনি কন্যাকর্তার যোগ্য কাজ নিজেই জোগাড় করে নিচ্ছেন, এবং সেখানেই সকলের উদ্বেগটা বেড়েছে। আপাতত মেসোমশাই বিয়েবাড়ির ঘরে ঘুরে ঘুরে ভাঙা চেয়ার এবং ফরাস পাতানো ইন্সপেকশন করছেন। একটা ঘরের ফরাসের ওপরে গোটা কয়েক বাচ্চা আপন মনে খেলছিল। হেনকালে মেসোমশাইয়ের আকস্মিক প্রবেশ। ঢুকেই তিনি বাচ্চাদেরকে বললেন, তোমরা মনু ওই ঘরটায় বসো গিয়া, ওই ঘরে কিনা ফরাস নাই, দেখবা কেবল চেয়ার আর শতরঞ্চ। তারপর আমার দিকে চেয়ে চোখটা টিপে বললেন, এতগুলো কাস্তা বাস্তা, 2-4টা পোশাক করিয়া দিলাই তো হইল, ব্যাস, সাদের বিয়ে বাড়ি ফিনিশ। এত অপমান! মুহূর্তের মধ্যে বাচ্চারা সব অন্যত্র উঠে পালায়। কিন্তু বছর 12-13 ধুতি পাঞ্জাবি চন্দন কাঠে পোতাম পরা দুটো পাকা ছেলে তাদের সঙ্গে উঠে যায় না।
মেসোমশাই আবার তাদের বলেন, তোমরাও মনু উল্টা ওই ঘরে যাও, এই ঘর ফর অ্যাডাল্টস অনলি। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, ওলা পান গো কথা কখন তো যায় না, প্রস্রাব কইরা দিলেই হলো। গোয়ার গোবিন্দ ছেলেগুলো এবারও উঠে দাঁড়ালো না। একটা সম্মুখ সমরের প্রস্তুতি হব হব দেখে আমি কেটে পড়তে চাইছি, এমন সময় হই হই করে দই মিষ্টি এসে পড়ল। সামনে মেসোমশাই, বাবু মিষ্টি কোথায় রাখবো? মেসোমশাই গম্ভীর হয়ে বললেন, সৌজা ওপরে 3 তলায় লইয়া যাও, সব অ্যারেঞ্জমেন্ট করাই আছে। রন্টু, তুমিও সাথে সাথে যাও দেখি। সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে দেখি সেখানে ছাদে প্যান্ডেল বাঁধা, ছাদনাতলা সাজানো হচ্ছে, মিষ্টি রাখার কোনো ব্যবস্থাই নেই। কিন্তু সেখানে আবার অন্য এক সমস্যা, ছাদনাতলার জন্য কলা গাছ কিনতে ভুল হয়ে গেছে। মিষ্টির ঝুড়িওয়ালাদের নিয়ে আবার নিচে এলাম। মেসোমশাই সেখানেই ভাঙা চেয়ারের ডাইয়ের পাশে একটা আস্ত চেয়ারে বসে আছে। আমাদের মুখ দেখেই বললেন, জায়গাটা পাইলে না বুঝি? যাও তবে ওই ভাড়ারেই লইয়া যাও। ভাড়ারটা কোন দিকে? সেইটাও আমারই কইয়া দিতে লাগবো। এই বাড়িটা কি আমি প্ল্যান করে বানাইছি? এইখানে তুমিও যেই আমিও সেই, দুইজনাই আউটসাইডার। একটু কমন সেন্স ইউজ করবা তো রন্টু। যাও তোমার মাসিমারি জিগাও গিয়া। মাসিমা যেন এখানে আউটসাইডার নন, যদিও প্রত্যেকেই আজ সকালেই একসঙ্গে বাড়িতে প্রথম পদক্ষেপ করেছি। মিষ্টিওয়ালাদের নিয়ে আবার ওপরে উঠছি। মেসোমশাই আরেকজনকে ডাকলেন, এই যে লম্বদার, সইনা যাও। গণেশ সৌমর আরেক বন্ধু, তুমিও যাও, গিয়া মিঠাইটা গাঢ় দাও গা। তুমি তো মিষ্টান্নটা ভালোই বোঝো, এই ডিউটি তোমারই ঠিক শুট করব। ভাড়ার ঘরের সামনাটায় খাড়াইয়া থাকবা, হাতে একটা ছড়ি লইয়া। কেউ যেন চুরি করিয়া না খায়, কুকুর বেড়াল কি পোলাপান, বি কেয়ারফুল, বুঝলা? খুব সাবধান, যাও। খানিক পরে একটা বাচ্চা ছেলে এসে বলল, রন্টুদা, তোমাকে গণেশদা শিগগির ডাকছে। গিয়ে দেখি ভাড়ার ঘরে সারি সারি দই মিষ্টি হাঁড়ির থালার সামনে করুণ বিষণ্ণ গণেশ ছড়ি হাতে দণ্ডায়মান, যেন জ্বলন্ত জাহাজের দিকের ওপর কাসাবি আঙ্কা। একবার বাঁ পায়ে ভর দিচ্ছে, একবার ডান পায়ে। আমাকে দেখেই বলল, যা তো রন্টু, সেজো কাকার কাছে শিগগির একটা তালা নিয়ে আয়। এটা কি মানুষের কাজ বল দেখি? এতগুলো টাটকা মিষ্টির সামনে এভাবে? মোস্ট ইনহিউম্যান সাইকিক টর্চার। যা যা শিগগির যা। গণেশের নাম গণেশ নয়, ধ্যানেশ, কিন্তু বেচারি খেতে টেতে একটু বেশি ভালোবাসে। এই বয়সে দিব্যি একটা ভুঁড়ি বানিয়ে ফেলেছে, তাই মেসোমশাই ওকে আদর করে ডাকেন গণেশ। সেটাই এখন পাড়ায় চালু হয়ে গেছে। সেজু কাকা সব শুনে তো অবাক। মিষ্টির সামনে ছড়ি হাতে লোক পাহারা, এটা কি ক্ষেত না খামার? তালা মজুদি ছিল হাতে। সেজু কাকা নিজে যখন তালা মারা তোড়জোড় করছেন, অর্থাৎ টেকনিক্যালি গণেশের ডিউটি অফ হয়ে গিয়েছে, সেই সূক্ষ্ম কয়েকটি মাত্র সেকেন্ডের মধ্যে গণেশ যা করলো, আমি তো অবাক। ওরই মধ্যে লুকিয়ে গোটাচারের সন্দেশ সাটাসাট সেঁটে ফেলল। এত ফাইন এবং ফাস্ট ওয়ার্কার সচরাচর দেখা যায় না। অবশ্য গণেশের মতে এতে নীতিগত কোনো বিরোধও নেই। এই সময় ওদিকে আরেকটা গোলমাল শুনে ছুটে গেলাম আমরা। আহা, কলা গাছ আনে নাই তো ওই সেটা কি? মেসোমশাইয়ের গলা। সাইড খানা কলা গাছ দিয়া হইবটা কি? জানবা যে আমাগো ফ্যামিলিতে সাদনাতলায় কলা গাছ লাগে না, নেভার। আমাগো গুরুর মা না, বুঝলা? কলা গাছের লাইগা বাজারে যাইয়া আর কাম নাই, সিধা সাদে চইলা যাও। চায়ের কর্নারে সাইডখানা ইটা লাগাইয়া দাও তো, ব্যাস, ফার্স্ট ক্লাস। উপস্থিত শ্রোতাবর্গকে প্রায় কনভিন্স করিয়েই ফেলেছেন মেসোমশাই। গণেশ আর আমি ইট খুঁজতে যাব। এমন সময় সৌমর ছোট কাকা হাঁপাতে হাঁপাতে হাজির, 2 বগলে 4টে কলা গাছ। মেসোমশাই বললেন, এই যে খোকন, হেই যাইয়া কলা গাছ কিনা আনছোস। যেইটার দরকার নাই ঠিক সেইটাই, টোটালি আননেসেসারি ওয়েস্টেজ। বলতে বলতেই দ্রুত স্থান ত্যাগ করছিলেন মেসোমশাই, কেননা ওদিক থেকে মাসিমার মঞ্চে প্রবেশ ঘটছে। কিন্তু শেষ রক্ষার হলো না। মাসিমা ডাক দিলেন, কই শুনছো?
আর না শুনে উপায় আছে? মেসোমশাই দাঁড়িয়ে পড়লেন। তুমি নাকি বলেছ ছাদনাতলায় কলা গাছ লাগাতে হবে না, তোমাদের গুরুর বারণ। আমি তো কইলাম, কেন কলা গাছের কামটা কি? এইটা কি মা দুর্গার পুত্রের বিবাহ যে কলা গাছ না হইলে ওয়েডিং ক্যান্সেল? জামাই বাবাজি কি গণেশ ঠাকুর নাকি এইটা বৈষ্ণবের কালী পূজা? ওরা পাঁঠার বদলি কলা গাছ বলি দেয়, থোর দিয়া ভোগ রান্না করে শুনছিলাম। অগলাইগা কলা গাছ ইনডিসপেন্সিবল, কিন্তু আমার ঘরে তো সিনুই আছে। মাসিমা এবার বললেন, হ্যাঁ গা, তোমার জন্য কি আমি গলায় দড়ি দেব? লম্বা জিভ কেটে মেসোমশাই তাড়াতাড়ি বললেন, তুমি আবার ফাঁস দিবা কেমনে? তুমি তো নিজেই ফাঁস, আমি তো তোমার এই গলায় পইটা ফাঁসি লাগাইছি। দড়ির কি গলায় দড়ি হয়? হয় না। এমন সময় একজন ভদ্রলোক মেসোমশাইকে বাইরে ডাকলেন। মেসোমশাইয়ের মুখটি মলিন হয়ে গেল। আমি আইতাছি বলে ওপরে উঠে গেলেন হন্তদন্তভাবে। যাবার আগে মাসিমার কান বাঁচিয়ে আমাকে সিঁড়িতে ডেকে এনে বললেন, দেখলা তো মেজো ভাইরা গাড়ি ড্রাইভার ধার দিচ্ছে কিনা, তাই তখন ঠিকা কাজ নাই কাম নাই আমার ডাইকা ডাইকা কেবল ফালতু কথা কইতাছে, যেন সেই আজ কন্যা কথা, কত বড় ভিআইপি লোক। আমি আর যাবই না নিচে বলেই সোজা ছাদে পালালেন, যেখানে কলা গাছ লাগানো হচ্ছে। খানিক বাদে আমি ওপরে গেলাম মেসোমশাইকে ভাত খেতে ডাকতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সৌম্যর বড় মামার সঙ্গে দেখা। পান চিবোতে চিবোতে ভদ্রলোক উঠছিলেন। মেসোমশাই হঠাৎ ভদ্রতার অবতার হয়ে হাত জোর করে বললেন, খাওন দাউন ঠিক মতো হইছে তো? সৌম্যর মামা ঢেকুর তুলে বললেন, ব্যবস্থা তো চমৎকার, কেবল ডালে নুনটা একটু বেশি হয়ে গেছে। তাহলে আপনি একটু ঠাকুরগোলাগে থাকলেই পারতেন, খাইবেন তো আপনারাই। হতবাক শ্যালকের মুখটি কালো করে দিয়ে বীর দর্পে মেসোমশাই নেমে আসেন। কলকাতার বনেদি বড় ঘর সৌম্যর মামার বাড়ি। উদ্বাস্তু মেসোমশাইকে ভালো ছাত্র দেখে মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন সৌম্যর দাদু। কিন্তু মেসোমশাই নিজের শ্বশুর বাড়িকে দু চক্ষে দেখতে পারেন না। তাদের অপরাধ, তারা একেই ধনী তাই ঘটি। কলকাতার কায়েত তো, প্রায় বলেন তিনি মাসিমাকে, তোমাকে প্যাটে প্যাটে পেঁয়াজ, জিলিপির প্যাচ, বুঝলা? ওইটারে তো ভদ্রতা কয় না, কয় কুটিলতা। চান্স পেলেই তিনি শ্বশুর বাড়িকে ডাউন দেন। নিচে আসা মাত্র আবার মাসিমার একেবারে মুখোমুখি পড়ে গেলাম দুজনেই। মেসোমশাই এবারে ট্যাকটিস বদল করলেন, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই যে আইলেন, তোমাকে লাইগাই যত না গোলমাল, খালি হই হই, খালি হই হই। আমি আমার হই হইটা কি করলাম শুনি? গোলমালের রাজা তো তুমি। কি কি বলেছ তুমি কৃষ্ণার ভাইকে? কি আবার কইলাম? আর কৃষ্ণার ভাইটাই বা কেরা? জানো না? জানো না তো অত কথা বলো কেন? কাজের বাড়িতে একবারই কুটুম বাটুমের মধ্যে, ছি 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 ছি, কি লজ্জা। ঘরে বসেছিল, তাকে তুমি বসতে দাওনি, ঘর থেকে জোর করে তাড়িয়ে দিয়েছ। আবার বলেছ কি না ফরাসে নাকি হিসি করে দেবে। কে 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 কইল? আরে সমস্ত বাজে কথা, কি কইতে কি যে কয়। বাদ দাও বাদ দাও। আরে আমি তুইলা দিমু কেন? আমি তো কেবল কইলাম খাস্তা বাসা গিস গিস করতেছে, কোন তো যায় না, পস্সা কইরা দিতে কতক্ষণ? ফরাসটা শেষ কইরা দিত না, তুমি কও অ্যাক্সিডেন্টালি। খোলা পানগো কথা তো কোন যায় না না। অ্যাক্সিডেন্টালি? কৃষ্ণার ভাই ক্লাস 8-এ পড়ে, সে অ্যাক্সিডেন্টালি ফরাসে হিসি করে দেবে? হ্যাঁ, এটা একটা কথা হলো? বেচারি কৃষ্ণা খুবই দুঃখ পেয়েছে। কৃষ্ণা সৌম্যর ছোট কাকিমার নাম। কাকার নতুন বিয়ে হয়েছে, এখনো বছর ঘোরেনি। মেসোমশাই এবার সত্যি লজ্জা পেলেন বলে মনে হলো। আমি কি কইরা জানুম যে শ্যামরা কুটুম বাড়ির পোলা? সব কয়টা আন্ডা গন্ডাই তো আসে দেখি তোমার বাপের বাড়ি থাইকা। ও, আমার বাপের বাড়ির লোক ভেবে তুমি তুলে দিয়েছিলে? এবারে বোঝা গেল। এমন সময় বুড়োদার আবির্ভাব। অমনি মাসিমা ফুপিয়ে ওঠেন, দেখলি তো বুড়া, দেখলি তো তোর বাবা কি করেন? আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলেন চিরটা কাল। মায়ের কাঁধে হাত রেখে বুড়োদার সস্নেহে বললেন,
যাকগে, বাবার কথা বাদ দাও তো মা, চলো এবার তুমি খেতে না বসলে। খেয়ে দিয়ে সবারই একটু ভারী ভারী লাগছে, কিন্তু মেসোমশাই হালকা পায়ে লাফিয়ে বেড়াচ্ছেন এ ঘর ও ঘর, এ বারান্দা সে বারান্দা। একবার আমাকে ডাকলেন, শোনো রন্টু, এইদিকে শুই না যাও। কোনো জরুরি কাজ আছে ভেবে যেই কাছে গেছি, মেসোমশাই আমার কানে কানে ফিসফিস করলেন, যে যার বউ রে, বুঝলে রন্টু, যে যার বউ রে। আমার মুখের বিভ্রান্ত চেহারা দেখে এইবার দয়াবশে উক্তিটি প্রাঞ্জল করে দেন। মেজো ভাইরাও তার গাড়িটা দিছে, আরো একটা গাড়ি আমি রেন্ট করছি। সিনুর মামাগুলো সব শালারা ওই গাড়ি কইরা যে যার বউরে আনাইতেছে, এভরিওয়ান ব্রিঙ্গিং হিজ ওন ওয়াইফ। যত সব সেলফ সেন্টার ঘটি। এমন সময় সুন্দরী সুবেশা মোটাসোটা এক মধ্যবয়সিনী ঘামতে ঘামতে এসে ধপ করে চেয়ারে এলিয়ে পড়ে আহ্লাদি গলায় বললে, উফ, বড্ড চা তেষ্টা পাচ্ছে কিন্তু জামাইবাবু। সাধারণত সুন্দরী শালিকার প্রতি ভগ্নিপতির যে মনোভাব থাকার কথা, এক্ষেত্রে তার ঘন ঘোর ব্যতিক্রম দেখা গেল। মেসোমশাই গম্ভীর স্বরে বললেন, ঠাকুরগুলিরে আর অহন আপসেট কইরা কাজ নাই, পয়সা দিতাসি, এই লও। বলতে বলতে প্যান্টের পকেট থেকে একটি চকচকে আধুলি বের করে অন্তত 3 ছেলের মা সম্ভ্রান্ত এই মহিলাটির দিকে বাড়িয়ে ধরলেন। বললেন, রাস্তা থিক্কা চা খাইয়ে আসো গিয়া, বেশি দূরে না, বাড়ি রইলেই দেখবা ফুটপাতে সার সার চাই স্টল, সার 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 সার। মহিলার মুখের অবর্ণনীয় অভিব্যক্তি দেখেই তাড়াতাড়ি স্বয়ংক্রিয়ভাবে আমার হাতটা এগিয়ে গিয়ে আধুলিটা নিয়ে নিল। কিন্তু নিলে কি হবে, খপ করে আমার হাতটি ধরে ফেলেছেন মেসোমশাই। বললেন, রন্টু, তুমি নিলা কেন? তোমারে তো দেয় নাই, চাটা খাইতে চায় মল্লিনা, মল্লিনার লগে দিছি, তুমি নাও কেন? আমি তাড়াতাড়ি ব্যাখ্যা করি, পয়সাটা আমি মেরে দিচ্ছিলাম না, আসলে নিচ্ছি ওই মহিলার জন্য চা এনে দেবো বলেই, উনি কি আর মিছে মিছে কষ্ট করে, ইত্যাদি ইত্যাদি। মেসোমশাই তৎক্ষণাৎ এক্সট্রিমলি আনন্দিত হয়ে উঠলেন। বললেন, খারাপ, ইউ আর আ গুড বয় রন্টু, ভেরি কনসিডারেট। আরো 10 পয়সা লইয়া যাও, 2 খুঁড়ি চা আনিবা, তোমাগো একটা, অগো একটা। এবারে মলিনা মাসিমা হেসে ফেললেন, আপনার আর আমার কি একটা খুঁড়ি থেকেই ভাগাভাগি জামাইবাবু? লজ্জা পেয়ে মেসোমশাই বললেন, না না, 3 জনা 3 খুঁড়ি চা, 3 কাপস। বুড়োদা তখন ওই দিক দিয়েই যাচ্ছিলেন। কি চা আনা হচ্ছে নাকি বলে দাঁড়িয়ে পড়লেন। তারপর রেখাদি, তারপর সৌম্য, তারপর শিবু। শেষকালে একটা বড় কেটলি আর 3 টাকা নিয়ে সৌম্য আর আমি বেরোলাম। ফিরে দেখি অপরাধী অপরাধী মুখ করে মেসোমশাই বসে বসে চা খাচ্ছেন সুন্দরী শালিকাকে সঙ্গে নিয়ে। ঠাকুর মশাই চা বানিয়ে ট্রে ভরে ভরে পাঠাচ্ছেন। মেসোমশাই যার পর নারী লজ্জিত হলেন। কেটলি সমেত আমাদেরকে দেখে বললেন, রাইখা দাও, রাইখা দাও, কাজে লাগবই, পরে গরম কইরা খাইলেই হইব, কি কও মলিনা? মলিনা মাসিমা শুধুই হাসতে থাকেন। বিয়ে বাড়িতে আর কে কবে মনে করে 3 টাকার ফুটপাতে কেনা চা গরম করে খায়। ইতিমধ্যে দেশবিখ্যাত রূপচর্চা বিশারদ গোপকুমার এসে গেছেন। শুধু চুল বাঁধতে যিনি 500 টাকা নেন, একই সঙ্গে রাঁধতে বললে কত নিতেন কে জানে। এর আশাটা মেসোমশাইয়ের একেবারেই পছন্দ হয়নি, তাই গলা তুলে বললেন, আমাগো টাইমে তো মা মাসিরাই চুল বাইধা দিত, কিন্তু চিনুর মাত্র তা দিবে না, অলস, তাই 500 রুপিস জলে ফেলাইল। মাসিমা ধারে কাছেই ছিলেন, হই হই করে এসে পড়লেন, কি বললে, আমি চুল বাঁধতে পারি না? তোমার ভাইদের বউ ভাতে কে বউ সাজিয়েছিল শুনি? আমার ননদের বিয়েতে কোন ভাড়াটে লোক এসে চুল বেঁধেছে? কিন্তু এটা আলাদা, এ হলো চিনুর স্পেশাল শখ। তা এর খরচা তো তোমার নয়, ওটা দিচ্ছে আমার ভাই, তোমার তাতে এত গাজালা কিসের গো? আরে ধুর, যে হালাই দিক না কেন, ওইটা কোনো কথা হইল? কথাটা হইল ওই স্টেজের। ওই 500 টাকা দিয়া তোমার আমার দুজনারই চন্দন কাঠের চিতা হইতে পারতো জানো? কোত্থেকে বুড়োদার উদয়,
পুনরায় ব্যাফেল ওয়ালের মতো মাসিমাকে আড়াল করে দাঁড়িয়ে বললেন, খুবই ইলজিক্যাল কথা বললে বাবা। যদিও সাজসজ্জায় এক রাত্রে 500 টাকা খরচ, মোরালি আমিও সাপোর্ট করি না, তবু আমি মনে করি একজন জীবিত ব্যক্তির মনস্তুষ্টির জন্য 500 টাকা খরচ করাটা অনেক বেশি ওয়ার্থ, ওয়াইল একটা মৃতদেহর পিছনে। তাছাড়া যখন 15 টাকাতেই বৈদ্যুতিক চুল্লিতে সিভিলাইজড উপায়ে একটা 15 আর নেই রে বুড়া, হেই দিনকাল আর নেই। এই বাপের পুরাইতে তোমার কিন্তু 40 টাকা লাগবো। আর তোমার মায়ের বেলায় নির্ঘাত আরো বেশি, বাইদেন অন্তত 50-60 তো বটেই। এবার মাসিমা খুব মুষড়ে পড়লেন, ভালো ভালো, তোমরা সব মিলে বাপ বেটায় আমার চিতার হিসেবটাই এখন কষো। ছি 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 ছি। মেসোমশাই পলকের স্বস্থানে প্রত্যাবর্তন করেন, তোমাগো লাগাই তো এই কমপ্লিকেশন শুরু। ও গোকুল চন্দরে আনলো কেডা? হ্যাঁ, তোমাগো বড়লোক বাপের ঠিকাই তো আইলো। বুড়োদা আবার শুধরে দিলেন, গোকুল চন্দ্র না বাবা, গোপকুমার। ওই একই হইল, যিনি গোকুল চন্দ্র তিনি হলেন গোপকুমার, কোনো ডিফারেন্স নাই। বেগতিক বুঝে আমি বুড়োদার দাওয়াটাই অ্যাপ্লাই করি। মাসিমা, চিনুদি বোধহয় আপনাকে ডাকছিলেন। কি কুক্ষণেই যে বললাম। বলবা মাত্রই মাসিমা দৌড়ে ঘরে যান এবং ততোধিক দৌড়ে প্রত্যাবর্তন করেন, একেবারে রণং দেখি মূর্তিতে। বললেন, হ্যাঁ গা, তোমাকে কে বলেছিল শত্রুতা করে মেয়েটাকে এক্ষুনি হরলিক্স আর দই গেলাতে? কেন খাইয়েছ? কেন ওর অত দামি বেনারসিতে দই ফেলে দিলে তুমি? কত কষ্টের সাজগোজ নষ্ট করে দিলে? কিসের জন্য? কে বলেছিল তোমাকে? কে? চিবুক উঁচু করে প্যান্টের 2 পকেটে 2 হাত গুজে মাস্তান ভঙ্গিতে একটু বাঁকা হয়ে দাঁড়ান মেসোমশাই। চেহারার মধ্যেই ডিফাইন্ড ভাবটা সুস্পষ্ট, যেন ফাঁসির মঞ্চে সূর্য সেন। কইব আর ক্যারা, আপন গব্যধারিণী জননী যারে দেখে না, হিউজ নেগলেক্ট করে, তারে দেখবো তো বাপেই। কিন্তু ব্যাপারটা কি না, 500 টাকার সাজসজ্জা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সহসা স্নেহপ্লাবিত হয়ে মেসোমশাই চিনুদিকে জোর করে হরলিক্স আর দই খাইয়ে এসেছেন নিজে হাতে। ফলে সেই সব সমুদ্র পারবর্তী অমূল্য কিসপ্রুফ লিপস্টিক, লিপ গ্লস, লিপ শাইনার, লিপ লাইনার ইত্যাদি স্রেফ লেজ্জপেয় হয়ে গিয়ে কোণে সর্বশান্ত। ওষ্ঠাধরে এখন প্রধানত যাদবের দই লেগে আছে। হৃদয় হাহা করে উঠলেও বেচারা চিনুদি একঘর কুটুম্বের সামনে বাপের অবাধ্য হতে পারেনি। এই হরলিক্স আর দইটুকু একটু খাইয়া লও মা জননী, এ হইল গিয়া রোগীর পৈত্য, উপবাসের মধ্যে খাইলেও দোষ হয় না। ফলে চিনুদির মুখ আরো বেশি শুকিয়ে খুবই করুণ হয়ে গেল। কিন্তু পিতার সেন্টিমেন্টাল অ্যাকশনে বাধা দেয় এমন বুকের পাটা কোনো আত্মীয়েরই ছিল না। যদিও প্রত্যেকেই 500 টাকার প্রসাধন অংশ তো খেয়ে ফেলা নিয়ে যৎপরণাস্তি উদ্বেগে ভুগছিলেন। চিনুদির অসীম সহ্য, বুক ফাটলেও চোখ ফাটেনি, কেননা তাতে নয়নের টিয়ার প্রুফ মাস্কারা আর কপালের ফিয়ার প্রুফ ব্লাশার পেন্টও ধুয়ে যেতে পারত। কে জানে, খাওয়াবার সময় 1 চামচ দই আবার কোণের কোলে পড়ে গিয়েছে। পরবা মাত্রই মেসোমশাই সেখানে 1 মগ জল এনে মুছেছেন। ফলে এখন কোণের কোলের কাছে লাল বেনারসির খানিকটা বেশ রং পাল্টে ঘোরতর খয়েরি এবং জড়িটরি ভিজে একেবারে ভারী হয়ে উঠেছে। চিনুদি ঠোঁট ফুলিয়ে সেইখানটা অনবরত ফুলের মালা দিয়ে ঢেকে রাখবার চেষ্টা করছে। এই অবস্থায় আমি কেটে পড়াই ভালো মনে করি। সন্ধে হয়ে গিয়েছে। সৌম্য আর আমি একটা ঘরে ঢুকে সিগারেট খাচ্ছি। চারিদিকে এত ফ্রি সিগারেট, অথচ এমনই গুরুজনদের ভিড় যে না লুকিয়ে খাওয়াটা সম্ভবই হচ্ছে না। হঠাৎ সেই ঘরে মেসোমশাইয়ের প্রবেশ। রন্টু, তুমি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? ভাগ্যিস আমার সিগারেটটা ততক্ষণই শেষ। এখনো ফাইনাল পরীক্ষা হয়নি মেসোমশাই? ওই হইল গিয়া একই কথা, বিয়া তো এখনো হয় নাই, তবুও তো আমাগো সিনু অহনি কোনে বউ। তুমি হইলা গিয়া কোনে ইঞ্জিনিয়ার, বুঝলা? ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলি তো বোঝো। রেকর্ড প্লেয়ারে তুমি বসো গিয়া, যাও তো। যত আনট্রেন্ড লেম্যানগো হাতে পইরা মেশিনটা শেষ হইয়া যাবে। ঘটিরা মেশিন ট্যাশিনের কিছু বোঝে নাকি? ব্রেনটাই তো ডাল। সৌম্যর মামাতো ভাই বোনেরা যে সারাদিন রেকর্ড প্লেয়ারে সানাই লাগাচ্ছে, এটা এইমাত্র মেসোমশাইয়ের খেয়াল হয়েছে। আরো বললেন, সৌম্য কই?
সৌম্য তখন দরজার পেছনে মিছে ঘষে ঘষে সিগারেট নেভাতে দারুণ ব্যস্ত। ঘরময় ফরাস পাতা, অথচ অ্যাস্ট্রে নেই। ফরাসে ছাই যাতে না পড়ে তাই অতি সতর্কতা অবলম্বন করেছি। ঘরের এক কোণে ঢুকে এক ফালি ফাঁকা মেঝে ছাই ঝাড়া হচ্ছিল, কিন্তু মেসোমশাইয়ের চোখকে ফাঁকি দেয় কে? ওই ধারে ধোঁয়ার মতো দেখতেছি না, ওখানে গেদা সৌম্য নাকি? সৌম্য কাশল। ঘরময় ছাই ঝাড়তাছ, হ্যাঁ? চাদরটা ময়লা করতাছ, হ্যাঁ? কামের বেলায় দেখা নাই কে বলি আকাম কাজের রাজা, বলি করতাছ কি? বলতে বলতে মেসোমশাইয়ের সবেগে নিষ্ক্রমণ, এবং পরমুহূর্তে কোত্থেকে একটি স্বাস্থ্যবান নতুন মুড়ো ঝাঁটা নিয়ে পুনঃপ্রবেশ। আমরা তো অবাক। সি সি, যত ছাইভস্য ঝাইরা পরিষ্কার ঘরটাকে দিল শ্বাস কয়রা। গজরাতে গজরাতে তিনি ঝাঁটা বুলিয়ে বুলিয়ে ধপধপে ফরাস থেকে কাল্পনিক ছাই ঝাড়তে লাগলেন। মেসোমশাইয়ের নিজের পায়ে অবশ্য যথেষ্টই ময়লা ছিল। ফর্সা চাদরে সেই ময়লা পায়ের ছাপ পড়তে লাগলো, অম্লান বরফে ইয়েতির পদচিহ্নের মতো। আপ্রাণ চেষ্টাতেও ঝাঁট দেওয়ার পুণ্যকর্ম থেকে মেসোমশাইকে নিবৃত করতে পারা গেল না, ফরাসটাকেও পরিচ্ছন্ন রাখা গেল না। ইতিমধ্যে একসঙ্গে অনেকগুলো গাড়ির হর্ন শোনা গেল, গেটে শাঁখ বেজে উঠল, উলুধ্বনি হল, অমনি দে আর দি বরযাত্র ফাইনালি রাইট বলে চিৎকার করে উঠে মেসোমশাই ঝাঁটা হাতেই দৌড়ে বেরিয়ে গেলেন। পিছন পিছন আতঙ্কিত সৌম্য আর আমি। বাবা, ঝাঁটা ঝাঁটা, মেসোমশাই ঝাঁটা বলতে বলতে ছুটি, কিন্তু সমবেত গোলমালে আমাদের কাতর আকুতি ডুবে যায়। কে কার কথা শোনে? মুহূর্তের মধ্যে হাস্যবদন প্রফুল্লকান্তি মেসোমশাই মুড়ো ঝাঁটা হাতে বরযাত্রী অভ্যর্থনায় সদর গেটে রেডি। এই ক্রিটিক্যাল মোমেন্টে মিতুন, সৌম্যর ছোট বোন, ছুটে এসে বাবার হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল এবং মেসোমশাইকে চাপা গলায় একটা ধমক লাগালো। অমনি তার মুখের হাজার পাওয়ারের হাসিটি দবে গেল। মেসোমশাই এবার হাত জোর করে বিষণ্ণ গম্ভীর মুখে ঠিক শ্রাদ্ধ সভার কর্মকর্তার মতো দাঁড়ান। গাড়ি থেকে বরযাত্রীরা নামতে শুরু করে। মেসোমশাই গম্ভীর, নির্বাক, জোরহস্ত। শাড়ি পরা সুন্দরী মিতুন আর তার একটি কিশোরী বান্ধবী বেলফুলের মালা আর একটি করে গোলাপ বরযাত্রীদের উপহার দিচ্ছেন, একটি মিষ্টি হাসি সমেত। স্মিত হাস্য সুদর্শন এক যুবক মিতুনকে নিচু গলায় কি যেন বলতেই লজ্জায় লাল হয়ে মালা না দিয়ে মিতুন তাকে দুটি গোলাপ ফুল দিয়ে ফেলে। তৎক্ষণাৎ মেসোমশাইয়ের মুখ খুলে যায়। দুইটা কইরা গোলাপ ফুল কাউরে দিবা না মিতুন, সব একটা একটা, 1 ইচ, বুঝলা? মালা দাও। সপ্রতিভ যুবকটি বললে, আমিও তো তাই বলছিলাম, মালা দিতেই তো বললাম, কিন্তু উনি তো দিলেন না। এবার মেসোমশাই ছোকরাটির দিকে ঘুরে দাঁড়ান, ব্যালে ড্যান্সের পিওরিতের মতো, এক মুহূর্ত রক্ত জল করা চাহনি। তারপরেই বললেন, মিতুন, অমন জারে তারে মালা দিবা না, এই কইয়া দিল, হোক সে বরযাত্র, যত সব ফাজিল স্যামরা। কুটুম্ব যুবকটি বিড়ম্বিত, মিতুন লজ্জিত, আমরা উদ্বিগ্ন। সৌম্য তাড়াতাড়ি গিয়ে ছেলেটির ক্রোধে ফুলন্ত পিঠে সৌভাতৃত্বের হাত রাখে এবং ক্ষমা প্রার্থনা পূর্বক ভিতরে নিয়ে যায়, এবং অচিরেই অকুরস্থলে বুড়োদার অভ্যুদয় ঘটে। আবার তুমি কন্ট্রাডিক্টরি কথা বলছো বাবা, এই না তুমি নিজেই বললে মালা দাও, আবার বলছো মালা দিও না। মিতুন তো কনফিউজড হয়ে যাবে, তাই না? মেসোমশাই চোখ তুলে মনুমেন্টের মতো উঁচু মধ্যপ্রাচ্য প্রবাসী পুত্রের মুখের দিকে তাকান, তারপর তার বুকের গোলাপ ফুলটির দিকে। তারপর বলেন, মিতুন, তোমার দাদার বুকের থিকা ওই গোলাপটা খুইলা লাও তো দেখি, সত্য ওয়েস্টেজ। ইতিমধ্যে বরবরণ করতে কুলো ডালা শ্রী সমেত মাসমাও গেটে উপস্থিত। চওড়া জরির দাঁতওয়ালা টুকটুকে লাল পাড় দুধে গরদের ঘোমটার নিচে তার গোলগাল ফর্সা মুখখানি আধো খুশিতে আধো কান্নাতে উদ্বেগ উত্তেজনায় আশ্চর্য রঙিন হয়ে আছে। মাসিমার মুখের সেই লালচে আভার দিকে খানিক স্থির চোখে তাকালেন মেসোমশাই। তারপর বললেন, মিতুন, বুড়ার বুকের থিকা গোলাপ ফুলটা খুইলা লইয়া তোমার মায়ের খোপায় গুইজা দাও তো দেখি। সেই মুহূর্তেই বর নিয়ে ঢুকলেন বরের পিসেমশাই, যিনি মেসোমশাইয়ের অফিসের ইনকাম ট্যাক্স অডিটর। চেনা মুখটি দেখতে পেয়ে অকুলে কুল পাবার মতো পরম উল্লসিত মেসোমশাই বরের দিকে দৃকপাত মাত্র না করে বরের পিসেকে জড়িয়ে ধরে বললেন, আরে আসেন স্যার আসেন, আইজ তো আপনারই দিন।
উলু এবং শঙ্খধ্বনিতে মেসোমশাইয়ের মহা উল্লাস চাপা পড়ল। বরপক্ষ বড্ড বেশি ধনী, মেসোমশাই সেই কারণে একটু উদ্বিগ্ন, কিন্তু সেটা প্রকাশ করা চলছে না, কেননা বাড়ির সকলেই খুশি। বড়লোক হলেই বাকি, তারা লোক তো খারাপ নয়, একেবারে কিচ্ছুটি চায়নি। হ্যাঁ, একটা বিয়ের মতো বিয়ে করছে বটে চিনু, প্রেম তো কত লোকেই করে, বলতে গেলে প্রায় প্রত্যেকেই করে, কিন্তু এমন একটা বিয়ে কজনে পায়। অতএব বালিগঞ্জে ভালো পাড়ায় বিয়ে বাড়ি ভাড়া নিয়ে টুনি বাল্বের ঝর্ণা ধারায় আর টাটকা ফুলের তৈরি রাজকীয় তোরণে বাজিমাত করে যে বাড়ি সাজানো হবে, সেটাই তো স্বাভাবিক। এই শখ এবং খরচ সব বুড়োদার। কিন্তু এই এলাহি ব্যাপারটা মেসোমশাই একদম পছন্দ করছেন না। তার ইচ্ছে ছিল গড়িয়ায় তার নিজ বাসভবনে ছাদে প্যান্ডেল বেঁধে যেমনভাবে সেদিনও তার ছোট ভাইয়ের বিয়ে হলো, তেমনি করেই মেয়ের বিয়ে দেবেন। চিনুর বিয়ে বলতে যে স্বপ্নটা তিনি চিরদিন দেখে এসেছেন, তার সঙ্গে এসব কাণ্ড কারখানা ঠিকঠাক কিছুই মিলছে না। আজকের এই বিয়ে বাড়ি তার যেন নেহাত অচেনা। এর মধ্যে তার ভূমিকাটা কোথায়? পাত্রও তাকে খুঁজতে হয়নি, চিনু নিজেই খুঁজে পেয়েছে। পণও নিচ্ছে না তারা একটি পয়সাও, খাট বিছানা দান সামগ্রী কিছুই নেবে না। রাখবার নাকি জায়গা হবে না তাদের। সবই আছে, কেবল নমস্কারী কাপড় 53 পিস আর আশীর্বাদে বরের এক সেট হীরের বোতাম হলেই চলে যাবে। নইলে নেহাত আত্মীয়দের কাছে পাত্রের মুখ থাকে না, তাই আর কি। তাই সেই বোতামটা ছেটে ফেলে একটা হীরের আংটিতেই রফা করে নিয়েছে চিনুই। চিনুর মতো কনসিডারেট মাইয়া ওয়ার্ল্ডে কতজন পায়? কিন্তু এতেই মেসোমশাইয়ের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ড উঠে গেছে, বন্ধুদের কাছে ধার হয়েছে। এখন মিতুনের বিয়ে বাকি, সৌম্যর ডাক্তারি পড়া শেষ হয়নি, অথচ 500 টাকার খোপা, 4000-এর ফুল, আলো, সে যে হালাই দিক না কেন, মেসোমশাইয়ের মাথার মধ্যে কেবলই এগুলো ঘুরে বেড়াচ্ছে। বরযাত্রীর কাছে ছুটি নিয়ে মেসোমশাই বললেন, রন্টু চলো ঠাকুর গো কাম কাজ একটু ইন্সপেক্ট করে আসে। হালুইকারদের কাছে উপস্থিত হয়েই কন্যাকর্তার উপযুক্ত জলদ গম্ভীর স্বরে গলা খাকারি দিয়ে বললেন, মাছ ভাজাটা হইল কেমনি দেখাও দেহি। বলায় অমনি বামুনের সাপ জবাব, এখনো সব হবে না বাবু, ফালতু ঝামেলা করবেন না, বাবু শুনলে কিন্তু খুব রাগ করবেন। রান্নাবান্নার চার্জে আছেন সৌম্যর সেজো কাকা, মোটা সোটা কর্মঠ, ভুঁড়িতে তোয়ালে পেতে উদ্বিগ্ন হয়ে ছুটে বেড়াচ্ছেন। সব চুল সাদা, মেসোমশাইয়ের কিন্তু একটি চুলেও পাক ধরেনি, নেহাত ছোকরা ছোকরা চেহারা, পরনে স্কুলের ইউনিফর্মের মতো হাত পুরো সাদা শার্ট, সাদা জিন্সের প্যান্ট, গুজে পড়া, উদ্বেগের চিহ্ন মাত্র নেই মুখে। ধুতি পাঞ্জাবি কন্যাকর্তাকে কিছুতেই পরানো যায়নি, ধুতি খুলে গিয়ে নাকি কেলেঙ্কারি হবার ভয় আছে। অবশ্য মুখে বলেন ধুতি নাকি বিধবা মেয়েদের ড্রেস, পুরুষ মানুষের পোশাকই নয়। হালুইকর ঠাকুর জানে সব বিয়ে বাড়িতে ফের ফালতু মাস্তান থাকে, তাদের প্রশ্রয় দিতে নেই, আর সেই ভেবে সে মেসোমশাইকেও তেমন প্রশ্রয় দেয়নি, কারণ মেসোমশাইকে সে আগে দেখেনি, চেনেও না। মেসোমশাই এবার সত্যি সত্যি রেগে গেলেন, কেডা তোমাদের বাবু? দুলু দুলু। সেই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরে সেজো কাকা আক্ষরিক অর্থেই দৌড়ে এলেন। কি হলো, কি হলো মেজদা? এই রাস্কেলটারে কেন বসাইতোস? এই রাস্কেল আমারে বাবু দেখাইতেছে, আবার কয় কিনা ফালতু ঝামেলা করবেন না। আমাগো মাইয়ার বিয়া আর আমারই কয় কিনা ফালতু। গেট আউট, এক্ষুনি গেট আউট। অহনি আমি অন্য ঠাকুর ডাইকা আনতাছি। আমাগো গড়িয়ায় শয়ে শয়ে হালুইকর পথে পথে ঘুরতাছে। ঠাকুরটি অতি চালু পাটে, মুহূর্তেই বুঝে ফেলেছে ব্যাপারটার তাৎপর্য। বিশাল এক লুচি ভাজা ঝাঁঝরি হাতে দৌড়ে এলো তক্ষণি। পিছু পিছু দৌড়ালো তার জোগাড়ে অ্যাসিস্ট্যান্ট। দুহাতের অঞ্জলিতে কলার পাতায় মোড়া 1 ডজন মাছ ভাজা, গরম গরম নৈবেদ্য। এবারকার মতো মাফ করে দিন বড়বাবু, অপরাধ হয়ে গেছে। আপনারই মাছের পিস রক্ষা করছিলাম আমি। বিয়ে বাড়িতে কত ফালতু লোক তো থাকে, বোঝেন না কেন? আবার সেই শব্দ ফালতু। মেসোমশাইয়ের রাগ কমল না, মাছ ছুলেন না, স্তব্ধ। আস্তে করে দুলুবাবু ঠাকুরদের প্রম্পট করলেন আরেকবার। এবার 2 ঠাকুর গলা মিলিয়ে কোরাসে বারবার আকুল হয়ে মাপ চাইতে লাগলো এবং মেসোমশাইকে মাছ ভাজা খাওয়ানোর জন্য কাকুতি মিনতি করতে লাগলো। তখন ওদের ক্ষমা করে দিয়ে মেসোমশাই নিজেই দয়া করে 6খানা মাছ খেলেন, আমাকেও গুনে গুনে 6খানাই খাওয়ালেন। মাছ খাওয়া শেষে মেসোমশাই উঠে দাঁড়ালেন, বললেন, রন্টু শোনো, রান্নাঘরে আমি যাবো না, তুমিই যাও। দুলুর থিকা 2খান মাছ চাইয়া লাও,
নিয়া তোমার মাসিমারে খাওয়াও গা, কইবা আমি পাঠাইছি, বুঝলা? না খাওয়াইয়া আসবা না কিন্তু। ঠিক যেইটা আমি দেখি না হেই দিকে টোটাল কনফিউশন। বলতে বলতে দ্রুত উনি লোক খাওয়ানোর দিকটাতে চলে যান। আমি ছুটি মাসিমার জন্য মাছ ভাজার ব্যবস্থা করতে। মাসিমা তো প্রথমে হাসলেন, তারপর এক ধমক দিলেন, বললেন, এখন কি আমার মাছ ভাজা খাওয়ার সময়? হ্যাঁ, বরযাত্রীরা এসে বসে আছে। মেসোমশাই সৌম্যকে বললেন, বড়দের 2টা কইটা, ছোটদের 1টা। না চাইলে একদম রিপিট কইরো না, ওই স্টেজ যেন না হয়, বুঝলা? এসব সৎশিক্ষা রান্নাঘর থেকে পই পই করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরিবেশককে, কিন্তু মেসোমশাইকে চুপ করানোর প্রয়াস বৃথা। যথেষ্ট কুটুম্ব কর্তব্য হয়েছে মনে করে হৃষ্ট চিত্তে মেসোমশাই বরযাত্রীদের সঙ্গ পরিত্যাগ করে নিচে নেমে আসেন। এবার নেমেই অফিসের এক সহকর্মী বন্ধুর সঙ্গে মুখোমুখি, আর অমনি খুলিল হৃদয় দ্বার খুলিল। বাহ, সুধী চন্দ্র যে আইসা পড়ছ, শেষমেশ পৌঁছাইলা যা। তারপর নিউজ কি? আজ অফিসে গেছিলা? আমি তো একেবারে প্রিজনার হইয়া আছি। মাইয়ার বিবাহ কি যেমন তেমন ব্যাপার, কও দেখি। বলতে বলতে বেশ মৌজ করে মেসোমশাই বরযাত্রীদের ছেড়ে যাওয়া একটা গদি আটা সোফায় জমিয়ে বসে হাঁক পারলেন। কই, পান সিগারেটের ট্রেটা গেল কই? ও রন্টু। ট্রে সহ একটি ছেলে তখনই ঘোরাফেরা করছিল, সে গিয়ে আসলো। আবার তিনি বললেন, কোকা কোলার চাবিটা কার কাছে? এবার চাবি সহ আর একজন সবিনয়ে উপস্থিত হয়। একটার বেশি কাউরে দিবা না, আর তাও কেবল বরযাত্র। ভেরি এক্সপেন্সিভ হইয়া গেছে। অনলি 1 ইচ। তুমি নিজে কয়টা বোতল খাইলা মনু? অনলি 1 তো? বাহ বাহ, বেশ বেশ। এবার এইদিকে 2টা বোতল আনো তো দেখি, ঠান্ডা দেই খান। বা বন্ধুকে কোকাকোলা দিয়ে বললেন, হাইজ লন্ডন নোটবুকটা পড়ছিলা? কি কাণ্ড কও তো দেহি। কোথায় ছিল জেমস কাউলি, আর কই থেকে আইছে এই চান্দে? হে। তারপর নিজের বোতলে এক চুমুক দিয়ে বেশ রিল্যাক্স করে বসে ভুরু পাকিয়ে বেদম উদ্বিগ্ন মুখে কন্যাকর্তা বললেন তার নিমন্ত্রিতকে, বুঝলা সুধীর, ইংল্যান্ডের প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনটা সত্যই ভেরি ক্রিটিক্যাল। পগো ইমিগ্রেশন পলিসিটা লইয়া আমাগো চিন্তার ঢের কারণ আছে। থাউজেন্ডস অফ কালার্ড পিপলের ফিউচার। সেই মুহূর্তে ছাদের ওপরে চিনুদির ফিউচার নির্ধারিত হচ্ছে। জ্যাঠামশাই কন্যা সম্প্রদানে বসেছেন। শাঁখের শব্দ মেসোমশাইয়ের বিশ্বমানবিক উদ্বেগকে বিপর্যস্ত করতে পারল না। মেসোমশাই ডুবে রইলেন ইংল্যান্ডের প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনে। সত্যই ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী নবনীতা দেবসেন রচিত মেসোমশাইয়ের কন্যাদান। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।